প্রায় পেরিয়ে গেছে অনেকটা সময়, সন্ধে পেরিয়েছে, রাত নেমেছে। সেনগুপ্ত বাড়ির মানুষজন এখন এখানে নেই। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই রায়ন বাড়ি পাঠিয়ে দিয়েছে মা কাকিমাকে। নিজেই রয়েছে নিশির পাশে। যদিও মেয়েটা গভীর ঘুমে আচ্ছন্ন, কোনো হুঁশ নেই। ঘড়ির কাঁটায় এখন প্রায় রাত 2টো। ওষুধের ঘোর কাটতেই ধীরে ধীরে চোখ খুলে তাকায় নিশি। না, জায়গাটা অপরিচিত। সাথে তীব্র ফিনাইলের গন্ধে গাটা গুলিয়ে ওঠে। হাত দিয়ে মুখ ঢাকতে গিয়ে লক্ষ্য করে হাতের টান লাগছে। নিজের চোখ একবার বুজে খুলতেই নজরে আসে হাত ধরে বেডে মাথা নুয়ে শুয়ে থাকা মানুষটার দিকে। নিশি কিছু সময় তাকিয়ে থাকে। কতদিন পর পাষাণ পুরুষ হাত স্পর্শ করেছে। চোখের পাতা ভারী হয়ে আসে। আবেগ সামলে উঠতে না পেরে ফুপিয়ে ওঠে। ঘন ঘন নাক টানা শব্দ পেয়ে রায়ান নিজের ক্লান্ত চোখের পাতা খুলে নিশির দিকে চাইতেই ভয় পেয়ে যায়। নিশিকে কাঁদতে দেখেই তড়িঘড়ি করে ওঠে। নিশি হাতটা ছেড়ে গালে কপালে ছুঁয়ে জিজ্ঞেস করে, এই, কি কি হয়েছে? কাঁদছো কেন? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলবে কি আমায়? নিশি উঠতে যায় বিছানা থেকে, কিন্তু পারে না, দুর্বল শরীর নিয়ে। রায়ান দেখে নিজেই কিছুটা এগিয়ে যায়। কি হয়েছে, উঠবে তুমি? আমি হেল্প। রায়ানকে কিছু আর বলতে না দিয়ে জাপটে ধরে নিশি। এবার শব্দ করে কেঁদে দেয়। রায়ান কিছুটা হকচকিয়ে যায়। বেচারা নিশির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বেবি ঠিক আছে তো? এত কান্না করার কিছু নেই। কাঁদলে যে পুচকু কষ্ট পাবে। তবুও মেয়ের থামার নাম নেই। এবার কিছুটা কঠোর স্বরে বলে, এবার চুপ না করলে কিন্তু আমি কেবিন ছেড়ে চলে যাব। অসহ্য লাগছে কিন্তু। এবার বুঝি কাজ হয়। নিশি আরও শক্ত করে জড়িয়ে ধরে, যেন রায়নের বুকের ভেতর ঢোকার প্রয়াস করছে। কান্নার শব্দ বন্ধ, কিন্তু হেঁচকি বন্ধ হয় না। রায় নিজে ধরে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। বেশ কিছুটা সময় পার হলে নিশি একরাশ অভিমান নিয়ে সরে আসে। মনে মনে পাষণ্ড পুরুষ বলে আখ্যায়িত করে। নিশি সরতেই রায়ন এক গ্লাস জল এগিয়ে দেয়। নিশি রায়না হাতে মুখ ঘুরিয়ে নেয়। রায়ন বিরক্ত হয়ে মুখের সামনে গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, এমন যদি চলতে থাকে তবে আপনার আমার বাড়ি থাকার দরকার নেই। নিজের বাপের বাড়ি চলে যান। এত অবাধ্য বউ মানুষ করতে আমি পারবো না। যেই বয়সে বাচ্চা নিয়ে বউ নিয়ে শান্তিতে সংসার করার কথা, সেই বয়সে এসে বউয়ের বাচ্চা সামলানো আমার কর্ম নয়। নিশি মুখ চুন করে বসে থাকে। রায়ান জলের গ্লাস এগিয়ে দিতেই 2 ঢোক জল খায়। রায়ান জলের গ্লাস সাইডে রাখে। পকেট থেকে ফোন বের করে কেবিন থেকে বের হতে যায়। পেছন থেকে ভীতু স্বরে নিশি বলে ওঠে, দেখুন, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আর আপনি আমায় এই ভুতুড়ে মতন একটা ঘরে রেখে কোথায় যাচ্ছেন? রায়ানের হাসি পেলেও কন্ট্রোল করে আর বার না হয়ে খাবার অর্ডার করে হাসপাতালের ক্যান্টিন থেকে। কিছু সময়ের মধ্যেই খাবারও চলে আসে। নিশিকে ধরে উঠে বসিয়ে নিজে ফ্রেশ হয়ে এসে খেতে বসে। নিশি পুরো বিষয়টা নীরব দর্শকের মতন দেখে যায়। ভাত মেখে মুখের সামনে ধরতেই নিশি চোখ মুখ কুঁচকে বলে, খাবো না ভাত, খেতে মন করে না। রায়ান আর শুনল কই, এক হাতে গাল চেপে ধরে ভাত মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে নিজেও খেতে থাকে। নিশি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। রায়ান নিজের মুখের ভাত শেষ করে বলে, রাত গড়িয়ে ভোর হতে চলল। মুখের ভাত শেষ না করলে সকালে হাসপাতাল থেকে ছুটি করিয়ে বাপের বাড়ি রেখে আসবো। ভালো লাগবে সেটা? ব্যাস, আর কিছু বলতে হয় না। কষ্টে শিষ্টে মুখের ভাত শেষ করে কগাল খাইয়ে নিজেও খেয়ে নেয়। সেই দুপুরে বাড়িতে খেয়েছিল, আর কিছুই পেটে পড়েনি। তারই মধ্যে এত কাজের প্রেশার। এতক্ষণে পেটে 2টো ভাত দিয়ে শান্তি লাগছে রায়ানের। খাওয়া শেষ করে নিজের হাত মুখ ধুয়ে নিশিকেও ধুয়ে দিয়ে এসে চেয়ারে বসে। আর কোনো কথা হয়নি দুজনের। নিশি মুখ ভেঙে ধীরে সুস্থে শুয়ে পড়ে। ওষুধের জন্য অল্প সময়ে ঘুমিয়েও পড়ে। রায়ান ক্লান্ত চোখে নিশির মুখের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। ছেলেটা কাউকে বলতে পারেনি যে চিন্তায় দম আটকে আসছিল। কদিন কঠোর ব্যবহার করলেও নিশিকে সবসময় চোখের সামনে দেখেছে। আজ যেন হঠাৎ করেই হারিয়ে ফেলার ভয় আঁকড়ে ধরেছিল। নিশির ঘুমন্ত চোখের পাতায় নীরব চুম্বন এঁকে বাঁ হাতটা আঁকড়ে ধরে নিজের বুকের কাছে আগলে নিয়ে বলে, তোমায় হারানোর ভয় আমায় আঁকড়ে ধরেছে। আমি যে অসহায় বোধ করছি তুমি কি টের পাও? আমি আমার মেয়ে যে তোমায় আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি। নতুন করে হাসতে শিখেছি। তোমার প্রেমে আরো গভীরভাবে জড়িয়েছি। তোমায় হারানোর ভয়ে নিজেই দমবন্ধ অস্বস্তিতে ভুগছি। কি করে তোমায় বলি তোমার শারীরিক কন্ডিশন ভালো না? কি করে তোমায় বলি বাচ্চা? না, আর ভাবতে পারছি না। আমি তোমায় হারাতে চাই না, কিন্তু কি করি? ঘড়ির কাঁটা আপন গতিতে ছুটে চলেছে। গাইনি ডাক্তার মিসেস রয় এখন ডিউটিতে। নিশি চেক আপ করে বলে, কি মিসেস সেনগুপ্ত, এখন কেমন লাগছে? নিশি মাথা নাড়ে, সে এখন ভালো ফিল করছে। গুড। এইভাবেই মনোবল শক্ত রাখুন, সব ঠিক হবে। নিশি ভুরু কুঁচকে যায়, মানে? রায়ান বাধা দিয়ে বলে, আর কোনো রিপোর্ট কি করতে হবে মিসেস রয়?
না, আপাতত আর কোনো টেস্ট না, তবে ওনার সাথে সবটা শেয়ার করে নেওয়া দরকার। ওনার সবটা জানা উচিত। নিশি বোঝে ডাক্তারবাবু কিছু তো লুকাচ্ছে। নিজের পেটে হাত বুলিয়ে বলে, ডক্টর রয়, আমার আমার বাচ্চাটা ঠিক আছে তো? মিসেস রয় বলেন, বাচ্চা একদম ঠিক আছে, কিন্তু আপনি ঠিক নেই। আপনার শরীর প্রচণ্ড দুর্বল, বাচ্চা প্রসব করার মতো। মিস রয়, আমি বলে দেব। ওকে। বলে উনি চলে যায়। নিশি জিজ্ঞেস করে, কি লুকাচ্ছেন? বলুন না, কি লুকিয়েছেন? রায়ন একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, অতনুর সাথে থাকাকালীন তোমার কোনো মিসক্যারেজ নিজে থেকে হতো না। নিশি অবাক হয়। রায়ন বলে, তোমাকে মেডিসিন দেওয়া হতো, সেই মেডিসিনের কারণে ওই সমস্যাটা তোমার মধ্যে দেখা দিয়েছিল। যদিও ওটা কোনো তোমার সমস্যা ছিল না, তুমি শারীরিক দিক থেকে একদম সুস্থ ছিলে মা হওয়ার জন্য। তোমাকে সেই সময় প্রচণ্ড কড়া পাউডার ওষুধ দেওয়া হয়েছে, যেটা হয়তো তুমি স্বেচ্ছায় খাওনি। সেই মেডিসিনের প্রভাবেই তোমার সাথে পরপর সেই ঘটনাগুলো ঘটতো। এইভাবে তুমি ন্যাচারালি প্রেগনেন্ট হয়েছ। বাচ্চা সুস্থ আছে, কিন্তু তোমার ইউট্রাস অসুস্থ। মানে খুব ওষুধের কড়া পাওয়ারের কারণে তোমার ভেতরে সেই জটিল সমস্যা দেখা দিয়েছে। নিশি ছলছল চোখে তাকিয়ে বলে, ডাক্তারবাবু, আপনি এটা বলবেন না প্লিজ। আমাকে বাঁচাতে, আমার বাচ্চাটাকে না, আমি আমি সেটা কখনোই করতে পারবো না। আমি আমি মা, আমি সবটা সহ্য করে নিতে পারবো। আমার কিচ্ছু হবে না। রায়ান নিশির দিকে এগিয়ে এসে বলে, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমার সুস্থ থাকাটা আমার কাছে সব থেকে জরুরি। কিন্তু আমার কাছে জরুরি আমার পেটে, আমার আপনার অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখা। ডাক্তারি ব্যবস্থা এখন অনেক উন্নত, সব ঠিক হবে। দরকার হলে আরো ভালো ডাক্তার দেখাবো। আমরা বিদেশে যাব। কিছু বলবেন না প্লিজ। রায়ান জানতো নিশি কখনোই মানবে না, তাই শত চেষ্টা করেও নিশিকে মানাতে পারেনি। রায়ান ডাক্তারের সাথে কথা বলেছে, নিশিকে বেড রেস্টে রাখতে লাগবে। প্রতি সপ্তাহে একটা করে ইঞ্জেকশন চলবে। 5 মাস অবধি ইঞ্জেকশন চলবে। একেবারেই মোমের পুতুলের মতন যত্ন করতে হবে। তাতে যদি দুজনকেই সুস্থভাবে ফিরিয়ে নেওয়া যায়, গাইনি ডাক্তার আশ্বাস দিয়েছে সব ঠিক হবে। কিন্তু রায়ান, সে যে ভয়ে আছে, নিজে একটা ডাক্তার হয়েও এমন একটা কন্ডিশনে এসে বারবার পিছিয়ে যেতে চাইছে। আজ সেনগুপ্ত বাড়িতে রান্নার আয়োজন বেশ ভালোই হয়েছে। বিয়ায় বিয়ান আসছে বলে কথা, সব মিলিয়ে ব্যস্ততার শেষ নেই। নিশির এত শরীর খারাপ শুনে নিশির বাবা সূর্যবাবু এবং প্রমীলা দেবী এসেছেন মেয়েকে দেখতে। মেয়ের এই অবস্থা শুনে কিছুতেই মনটা মানতে চায়নি বাড়িতে থাকতে, তাই ছুটে এসেছে। যদিও বাড়িতে মণিমা রয়েছে, কেননা এই সময় রিম্পার পাশে কাউকে থাকা উচিত, তাই তারা দুজনেই এসেছে। মেয়ের সাথে দেখা করেই বিকেল বিকেল বেরিয়ে যাবে। সেই সূত্রেই বাড়িতে বেশ ভালোই আয়োজন হয়েছে, রান্নাবান্নার সাথে গল্প আড্ডারও আসর বসেছে। যদিও এখনো নিশিরা হসপিটাল থেকে ফেরেনি, কিছুক্ষণ আগেই ছুটি হয়েছে, হয়তো ফিরে আসবে তাড়াতাড়ি। এই কথা শুনে রুহিকে আর রাখে কে? মেয়েটা একদিনেই প্রায় পাগল হয়ে গেছে মাম্মাকে ছাড়া। সেনগুপ্ত বাড়ির প্রতিটা মানুষ বলতে বাধ্য, নিশি ছাড়া রুহি অন্ধকার। আসলেই অন্ধকার সব। নিশি এতটা ভালোবাসে রুহিকে যে বুঝতেই পারা যায় না সেটা আসল মা নাকি সৎ মা। আসলেই তো, আমাদের সমাজে সৎ মায়ের বর্ণনা একটু অন্যরকম করেই হয়। অত্যাচারী দরজাল এমন ধরনেরই সৎ মায়ের নাম শোনা যায়। খুব কম মা আছে, খুব কম মেয়েই আছে যারা পরের মেয়েকে আপন করে নিতে পারে। আসলেই তো, তাই আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আছে। তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য, নিশি আর রুহির সম্পর্ক বলতেই পারবে না যে দুজনের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। যখন থেকে নিশির শরীর খারাপ, নিশিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তখন থেকে রুহি কান্নায় ভেঙে পড়েছিল। মেয়েটার কান্নার চোটে গত রাত থেকে জ্বর, কিন্তু যেই শুনেছে মাকে ছুটি করে নিয়ে আসছে, মেয়ে যেন অমনি সুস্থ। জ্বর হয়েছে, তবে অনেকটা কম আগের থেকে। অসুস্থ শরীর নিয়েও আনন্দে আত্মহারা। কি ব্যাপার, বাড়ি যাবো যাবো বলে মাথা খারাপ করে দিয়েছিলে, এখন যখন ছুটি হয়ে গেছে মুখ গোমড়া করে বসে আছো কেন? মানে আমি সত্যিই খুঁজে পাই না, আমার ওই ছোট্ট মেয়েটাকে সামলাতেও যতটা না ধৈর্য ক্ষয় করতে হয়, তার থেকেও বেশি তোমাকে সামলাতে আমার ধৈর্যের পরীক্ষা দিতে হয়। নিশি মন খারাপের রেশ ধরেই বলে, জানি না, হঠাৎ মনটা প্রচণ্ড খারাপ। সব কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারছি না। গত রাতে তো ওষুধের জন্য একটা শান্তির ঘুম দিয়েছি, কিন্তু আজ সকাল থেকে মনটা বিষণ্ণ। গাড়ি মাঝের রাস্তায় থামিয়ে ক্লান্ত চোখে নিজের অর্ধাঙ্গিনীর পানে চেয়ে বলে, এই সময় বিষণ্ণতা মানায়? এত মন খারাপ কিসের? যেটা হয়ে গেছে, যা হয়ে গেছে, সেগুলো ভেবে সময় নষ্ট করে, সেই মানুষটার কথা ভেবে সময় নষ্ট করে আমার অমূল্য সময়টা নষ্ট করছো তুমি। রায়নের এমন কথা শুনিয়ে ভ্যাবাচাকা খেয়ে যায় নিশি। হাঁ করে তাকিয়ে বলে, মানে
আমি আমি আপনার সময় নষ্ট করলাম কখন? এই যে এখন বিগত কতগুলো দিন আমাদের মধ্যে তিক্ততা ভর্তি হয়েছিল, তো আজ কিছুটা তিক্ততা সরেছে। কি সরেনি? তুমি আবার তোমার অতীত নিয়ে ঘাঁটছ। এটা কিন্তু আমার মোটেও পছন্দ হচ্ছে না। আমি আমার একমাত্র অর্ধাঙ্গিনীর মনে শুধুমাত্র নিজের প্রতিচ্ছবি দেখতে চাই। অন্য কোনো পুরুষ মানুষের নয়। বলেছিলাম না? যেদিন আমি তোমাকে নিজের করে পেয়েছিলাম, সেদিন তোমায় রাতেই বলেছিলাম বোধহয় আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি পুরোটাই আমার। তোমার হৃদয় গহীনে শুধুমাত্র একটাই নাম থাকবে, ডক্টর রায়ান সেনগুপ্ত, অন্য কেউ নয়। সেখানে ওই রাস্কেলটার কথা ভেবে আমার অত সুন্দর থাকার জায়গাটাকে নষ্ট করছো। এটা কি ভালোভাবে নেব আমি? আমাকে এতটা ইজিলি নেওয়া উচিত নয়। নিশি পুরোই অবাক হয়। আজব কথা তো, কোথাকার কথা কোথায় নিয়ে চলে গেছে। এই কি পাগল দিন দিন পাগল হয়ে যাচ্ছে। নিশিকে বোকার মতন তাকিয়ে থাকতে দেখে বলে, সময় বদলেছে, ৩-৩টে বছর কেটে গেছে। ৩টে বছর কম কিন্তু নয়। অনেকটা সময়। এই গোটা ৩টে বছর আমি তোমাকে দিয়েছি শুধুমাত্র তোমাকে। আপনি থেকে তুমিতে এসেছি শুধুমাত্র ভালোবেসে। তোমার মধ্যে নিজের ব্যক্তিগত অবস্থান তৈরি করেছি শুধুমাত্র ভালোবেসে, কোনো পুরুষাঙ্গিক চাহিদার জন্য নয়। সেখানে অন্য কারো কথা ভেবেই তুমি আমার এই ৩টে বছরের সফলতাকে ধুলোয় মিশিয়ে দিতে পারো না। নিশি কিছুটা অবাক হয়, কিছুটা না মাত্রাতিক অবাক হয়। আপনি হিংসুটে, আপনি হিংসে করছেন, রাইট? মানে আপনি জেলাস ফিল করেছেন, এটাও সম্ভব। রায়ান গাড়ি স্টার্ট দিয়ে বাঁকা হেসে বলে, অনেক কিছুই সম্ভব, কিন্তু এখন সময় সুযোগ দুটোই নেওয়া যাবে। মানে? মানে কি? থাক, মানেটা না বলি। দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছ, আমার রোহিত থেকেও ছোট, তাই না? তোমাকে বুঝিয়ে কাজ নেই। যে সময়টুকু তোমাকে বোঝাতে আমি তৎপর হব, সেই সময় আমি বাড়ি পৌঁছে যাব। গাড়িটা ঠিক করে জ্বালালে। আর যাই হোক, পুরনো কাসুন্দি ঘেঁটে লাভ নেই, সবটা উপরওয়ালার ওপর ছেড়ে দাও। ভগবান সবটা দেখছেন, সব ঠিক হবে। একটা কথা মনে রেখো, এই জন্মের ফল এই জন্মেই পায় মানুষ। যে এত কিছু করেছে, যে তোমার এত বড় ক্ষতি করতে চেয়েছিল, ক্ষতি তারও হবে। কোনো না কোনো দিক দিয়ে সেও ঠকবে, সেও তার সাজা পাবে। আমাদের সেটা ভেবে লাভ নেই। বাড়ি পৌঁছাতে প্রায় ৩০ মিনিট মতন লেগেছে। এই ৩০ মিনিটে ৩০ বার বকা খেয়েছে রায়নের থেকে। নিশি ভেবে পায় না, মানুষটা হঠাৎ এত বেশি বেশি বকছে কেন। আগে তো এরকম ছিল না, শান্ত থাকতো, সবসময় ভালো ভালো কথা বলতো। হঠাৎ কি এমন হলো, কথায় কথায় ধমক দিচ্ছে। নিশির ভাবনার মাঝে গাড়ি এসে থামে সেনগুপ্ত বাড়ির সামনে। গাড়ি এসে থামতেই দরজা খুলে গাড়ি থেকে নামতে গেলে আবারও একটা ধমক খায়। বেশি বাড়াবাড়িটা ভালো নয়। এত নাচানাচির কি আছে? আচ্ছা, মুশকিল পড়ে যাবে তো। দেখো, নামো, দেখে নামো। থাক, নামতে হবে না, আমি নামিয়ে দিচ্ছি। নিশি মুখ বেঁকিয়ে যেই গাড়ি থেকে ধীরে সুস্থে নেমে যায়, দুপা এগিয়ে আবার থেমে যায় একটা কথা শুনে। এত ধৈর্য হারা হলে হয় না। মা হওয়ার জন্য নিজেকে অনেকটা ধৈর্যশীল করতে হয়। তুমি কি ধরে নিয়েছো আমার একটা কথা শুনবে না? মানেটা কি বললাম? না, আমি না নামিয়ে দিচ্ছি। আসলে রায়ান নিজেও জানে না কেন এতটা চিড়চিড়ুনি হচ্ছে। হয়তো ঠিক মতন ঘুম নেই, তারপরে নিশি এরকম শারীরিক কন্ডিশন, সব মিলিয়ে কাহিল অবস্থা। টেনশনে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, তবুও রিলিভ করার উপায় নেই। রায়ানের কথার মাঝেই লেনা দেবী সহ বাড়ির সবাই বেরিয়ে আসে। নিশিকে ধরে কোনো রকমে লিভিং রুমে নিয়ে গিয়ে বসায়। রুহি ছুটে এসে বসে নিশির কোলে। রায়ান সর্বশেষে ধীরে সুস্থে আসে ড্রয়িং রুমে দাঁড়াতেই নজরে পড়ে রুহির ওভাবে ছুটে এসে লাফিয়ে নিশির কোলে ওঠা। মোটেও পছন্দ হয়নি, চিৎকার করে ওঠে, রুহি হচ্ছেটা কি? তুমি দিন দিন বাদর হয়ে যাচ্ছ, তোমার মায়ের শরীরটা ভালো নয়, সে খেয়াল তোমাকে রাখতে হবে না? রায়ান রুহির থেকে মুখ ঘুরিয়ে নিশির দিকে তাকিয়ে এক প্রকার শাসিয়ে বলে যায়, এই মুহূর্তে ঘরে যাবে, আর বোধবুদ্ধি সব লোপ পেয়েছে বলে কোলে নিচ্ছ কেন? আবার একটা অঘটন ঘটুক, তারপরে সবাই মিলে ছোটাছুটি করি। আর কি, নিজেই যদি নিজের খেয়াল না রাখতে পারো, তাহলে এসবের দরকার নেই। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষই অবাক হয়ে যায়। রায়ান এই প্রথম সবার সামনে এভাবে মেয়েকে আর বউকে শাসালো। হ্যাঁ, এক প্রকার ঝাঁঝালো গলায় চিৎকার করে উপরে যেতে যেতে আদেশের বাণী করে গেল, এই মুহূর্তে আসবে ঘরে। কি মনে করে দুপা সিঁড়িতে দিয়ে আবার নেমে এসে নিশির সামনে দাঁড়িয়ে বলে, তোমার হেঁটে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। রুহি তো বাবার ধমকে নিশির কোল থেকে নেমে পাশে দাঁড়িয়ে থাকে। আর রায়ান নিশিকে পাঁচাগলা করে নিয়ে সোজা নিজেদের ঘরে। নিশি রায়ানের কানের কাছে গিয়ে কিছু বললেও কোনো কথাতেই কান দেয় না রায়ান। মুখে একটাই কথা, সিঁড়ি ভেঙে ওঠাটা ঠিক নয়, মা খাবারটার উপরে দিয়ে যাও। পরিবেশ ঠান্ডা হতেই লীনা দেবী প্রমীলা দেবী সূর্যবাবুর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই সূর্যবাবু বলে ওঠে, মেয়েটা আমার ভাগ্য করে এমন একটা বর পেয়েছে।
মধুসূদন বাবুর দিকে তাকিয়ে বলে, মেসোমশাই, আমার আর কোনো আক্ষেপ রইল না। রায়ানকে এই প্রথম দেখলাম এত চিৎকার চেঁচামেচি করতে। আসলে বোঝাই যাচ্ছে ও খুব টেনশনে আছে। জানি না আমার মেয়েটার কপালে শেষ পর্যন্ত কি লেখা আছে, কিন্তু যাই হবে তাই যেন ভালো কিছু বয়ে আনে। কথাটা বলেই রুহিকে ডাকে নিজের কাছে। আসো দেখি দাদাইয়ের কাছে। রুহি মলিন মুখ করে এগিয়ে আসে। সূর্যবাবু রুহিকে টেনে নিজের কোলে বসিয়ে বলে, বাবার কথা রাগ করেছো? একদম রাগ করবে না। বাবাকে খুব করে বকে দেবো, কেমন? রুহি আর কিছু বলে না। ওপরে ঘর থেকে আওয়াজ আসে, নিশি রুহিকে ডাকছে। রুহি দাদাইয়ের কোল থেকে এক লাফ ছোটে আদর খেতে। নিশিকে নিয়ে ওয়াশরুমে ঢোকে রায়ান। জামা কাপড় রেখে আসে। শাওয়ার অন করতেই নিশি ভ্যাবাচাকা খায়। এ কি, আপনি আপনি বার হন। রায়ান বলে, কেন? কেন মানে? আমি কি আপনার সামনে স্নান করব? আশ্চর্য! তুমি একা পারবে না। যে মেয়ে ঠিক করে দাঁড়াতেই পারে না সে করবে একা স্নান? আমি কোনো রিস্ক নিতে চাই না। নিশির রাগে ফুঁসে ওঠে, বের হবেন কি? রায়ানের সোজা উত্তর, না। কথা কম বলুন, বেশি সময় জলের নিচে দাঁড়ালে ঠান্ডা লেগে যাবে। রুহির বাবা, আমি কিন্তু রেগে যাচ্ছি। স্নান করে বের হয়ে যত খুশি রাগ করুন, সমস্যা নেই। নিশি পড়েছে এক ঝামেলায়, কি একটা কাণ্ড! এই হার্টের ডাক্তারের কি মাথাটা গেল নাকি? সে কি বোঝে না যে আমার লজ্জা করছে? নিশি বোঝে আর কিছু বলে লাভ নেই। রায় নিশিকে ধীরে সুস্থে স্নান করিয়ে দেয়। মাথায় টাওয়াল পেঁচিয়ে কোনো রকমে ঢিলে জামা পরিয়ে বার করে ওয়াশরুম থেকে। এই পুরোটা সময় নিশির চোখ ছিল বন্ধ। লজ্জায় মুখ রক্তিম আকার নিয়েছে। রায়ান নিশিকে বেডের উপর বসিয়ে দিয়ে নিজে ওয়াশরুম যেতে যেতে বলে, রুহির মাম্মা যে এত লাজুক সেটা তো আমাদের প্রথম ভুল ছাড়া শয্যায় ঢের পাইনি আমি। নিশি নিজের হাতের কাছের বালিশ ছুঁড়ে বলে, নির্লজ্জ ডাক্তার। ততক্ষণে রায়ান ওয়াশরুমে দরজা আটকে দিয়েছে। রুহি, এদিকে এসো। রুহি নিশির সামনে গিয়ে দাঁড়ায়। নিশি নিজের দিকে টেনে নেয়। আহা, বাচ্চাটার একদিনেই মুখ চোখ শুকিয়ে গেছে। রুহি নিশিকে জড়িয়ে কেঁদে দেয়। নিশি শুধু দেখে, আরও একটু নিজের সাথে চেপে ধরে। পারলেই নিজের বুকে ঢুকিয়ে নিত। নিশি নিজেরও চোখ থেকে জল গড়িয়ে পড়ে, নীরবে নিজেও কেঁদে দেয়। রায়ান ওয়াশরুম থেকে সবে বের হয়েছে। মা মেয়ের এমন দৃশ্য দেখে খুব ভালো লাগে, কিন্তু মুখে প্রকাশ করে না। মনে মনে অনুতপ্ত হয় মেয়েটাকে ওভাবে বকার জন্য, তবুও চুপ থাকে। নিজের অবস্থান বোঝাতে গলা পরিষ্কার করে, মা মেয়ের আকর্ষণ পেতে। রুহি তো পাপার আওয়াজ পেয়ে চোখ তুলে তাকায়, নিশি থেকে সরে আসতে চায়। নিশি ছাড়ে না। রায়ানের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা আপনার? রায়ান ভুরু কুটকে তাকিয়ে বলে, বেলা কত হলো সে খেয়াল আছে? নিশি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বলে, দেখলাম সময় এখন দুপুর পেরিয়ে বিকেলের দিকে প্রায়। তাতে সমস্যা কি? তাতে সমস্যা কি মানে? খেতে হবে। খাবার সময় পেরিয়ে যাচ্ছে, হসপিটাল থেকে আসার সময় সেরকম ভারী খাবার কিছু খেয়ে আসোনি। নিশি রুহির দিকে তাকিয়ে বলে, রুহি তুমি খেয়েছো কিছু? রুহি মাথা নাড়ে, সে কিছু খায়নি। রায়ান চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এখনো কিছু খাওনি কেন রুহি? কটা বাজে? নিশি রায়ানের দিকে রাগিয়ে চোখে তাকিয়ে বলে, বুঝতে পারছি না আজকে আপনার হয়েছেটা কি? সকাল থেকে কারো না কারোর উপর ধমক দিয়ে যাচ্ছেন। কথা ভালোভাবেও তো বলা যায়। মেয়েটা কিছু খায়নি, এর কারণ এটাই, বাড়িতে আমি ছিলাম না। চিন্তাতে মেয়েটা খেতে পারেনি। এতটুকু বাচ্চা মেয়ে, শরীরটা খারাপ। আপনার হয়েছে কি বলুন তো? অন্যান্য সময় মেয়ের রাগ ভাঙাতে উঠে পড়ে লাগতেন। আজ একবারও এখনো অবধি মেয়েটাকে কাছে ডাকলেন না, আদরও করলেন না। আচ্ছা রুহি, তুমি ঠাম্মিকে বলো খেতে দিতে, ওপরে খাবার দিয়ে যেতে। আমরা আজকে একসাথে খাবো, কেমন? রুহি মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। নিশি বলে, আমি বুঝতে পারছি আপনি হয়তো চিন্তার কারণে এরকম ব্যবহার করছেন, কিন্তু একবার ভেবে দেখুন, এই বাচ্চা মেয়েটার মনে আপনি এখন থেকে কষ্ট দিচ্ছেন। এরপর যখন আরেকটা বাচ্চা আসবে, তখন কি রুহির মনে হবে না যে ওর কারণেই হয়তো আপনি ওকে অবহেলা করছেন? রায়ন কিছুটা অবাক হয়, ধমকে বলে, এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আমি তো নর্মাল কথা বলেছি, এটা নিয়ে এত বাড়াবাড়ি তেমন কিছু আমি দেখছি না। আপনি এখন দেখতে না পারলেও পরে ঠিক বুঝতে পারবেন, তখন না দেরি হয়ে যায়। চিন্তাটা শুধু আপনার একার নয়, চিন্তাটা আমারও আছে। তা বলে নিজের মানুষদের সাথে একরকম ব্যবহার করাটা কি ঠিক? এই ছোট্ট বাচ্চাটার মনে যদি এখন থেকে আঘাত আসে, এর দায় কে নেবে? আপনি নেবেন? আমি তো কখনো আমার দ্বিতীয় সন্তানের কথা ভাবিনি। ভগবানের দান এসে গেছে ঠাকুরের কৃপায়। কিন্তু একটা কথা বলুন তো, যখন আমি সর্বশূন্য ছিলাম, এই বাচ্চা মেয়েটার থেকে মা ডাক শুনে নিজের অতৃপ্ত মন তৃপ্ত করেছিলাম। সেই সময়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুহি। আমার প্রথম প্রায়োরিটি রুহি।
দয়া করে এরকম রিয়েক্ট আর করবেন না। অন্তত রুহির সাথে আমি নিতে পারি না। মেয়েটার জ্বর, শরীর খারাপ। আপনি জানেন সেটা আমাকে এক রাত না পেয়েই মেয়েটা এত কাহিল হয়ে পড়েছে। রুহি আমার প্রথম সন্তান। তাকে আগলে রাখার দায়িত্বটা মা হিসেবে আমার অনেকটাই। যেখানে আমার দ্বিতীয় সন্তান আসছে বলে এমন নয় তার প্রায়োরিটি কমে যাবে। রায়ান নিশির মুখে এত কথা শুনে মনে মনে কিছুটা আনন্দ পায়। মুখে প্রকাশ না করে বলে, আমি আসলে ওরকম রিঅ্যাক্ট করতে চাইনি। আমি জানি না, বড্ড ডিস্টার্ব লাগছে। হয়তো একটু ঘুম দরকার, ঘুমালে ঠিক হয়ে যাবে। যাই হোক। একসাথে তিনজন খেতে বসে রুহিকে আদর করে নিশি খাইয়ে দেয়। নিশির শরীরটা খারাপ লাগলেও রুহির মুখে এক চিলতে হাসি দেখতে মনটা জুড়িয়ে যায়। নিজের শত খারাপ লাগাগুলোকে সরিয়ে নিজের হাতে তুলে রুহির মুখে যখন খাবারটা তুলে দিল, মেয়েটি সেই আনন্দে সেই খাবারটা মুখে নিয়ে তৃপ্তির সহিত হাসিটা যে দেয়, নিশির মনে একটা আনন্দের ঝড় বয়ে যায়। নিশি যদিও তেমন কিছু খেতে না পারলেও রায়নের ভয়তে মুখে দু চার গাল ভাত খেয়ে শান্ত হয়। রায়নও রুহিকে আদর করে। মেয়েটা আদরের পাগল। বেশিক্ষণ রেগে থাকতে পারে না। প্রথমে একটু চুপ থাকলেও রায়ান যখন আদর করে কোলে টেনে নেয়, মেয়েটা হেসে দেয়। বাবার গলা জড়িয়ে বলে নিজের অভিমানের কথা। নিশি হাসে বাবার মেয়ের কথা শুনে। চোখে জল আসে। মনে ভয়ও হয়। কি জানি নিশিকে যদি মানুষগুলোকে ছেড়ে চলে যেতে হয় তখন। মনে মনে ভগবানকে ডাকে সব যেন ঠিক মতন হয়। ভাবনার মাঝে পেট মোচড় দিয়ে ওঠে। কোনো রকমে উঠে দাঁড়ায়। রায়ান কিছু বোঝার আগেই নিশি ছুটে যায় ওয়াশরুমে, গল গল করে বমি করে দেয়। ধীরে ধীরে শরীর হেলে পড়ে। চোখে মুখে সব অন্ধকার দেখে। এতটা ভালোবাসা আমি কি ডিজার্ভ করি আদৌ? জানি না। অকারণে মনের ভেতর ভয় বসা বাঁধছে। আমি দিন দিন মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছি। ডায়েরি লেখার শখ তেমন কোনো কালেই ছিল না। কিন্তু আজকাল কেন যেন মনে হয় আমার অব্যক্ত কথাগুলো সব ডায়েরিতে লিখে রাখি। যদি কখনো এই পৃথিবীর মায়া ছেড়ে যাই, তখন যেন এই ডায়েরি হয়ে থাকে আমার একমাত্র সম্বল, যা ডাক্তারবাবুর কাছে আমার দেওয়া শেষ স্মৃতি হয়ে থাকবে। এতটুকু লিখতেই নিশে হাঁপিয়ে গেছে। আজকাল একটু বেশি হাঁপিয়ে যায়। তবু একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার মনোযোগী হয় লেখায়। প্রিয় ডাক্তারবাবু, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব জানি না। তবে আমি আপনার উপর চিরকৃতজ্ঞ। আমি একটা সময় আপনার মতন ভালো মানুষটাকে ঠকিয়েছিলাম। আর সেই আপনি আমার শেষ ঠিকানা হলেন। আমার জীবন যখন ভেসে যাচ্ছিল, প্রায় ঠিক সেই সময় আপনি এসে আমায় আগলে নিলেন। মুখ ফুটে কখনোই সেভাবে বলা হয়নি যে আমি এক অভাগা নারী নিশি আপনাকে কতটা স্নেহ করি, ভালোবাসি। আপনাকে যে কতটা ভালোবাসি, নিজের থেকেও অনেক অনেক বেশি। জীবনে প্রথম ভুল করেছিলাম আপনাকে অবজ্ঞা করে। আমার কিছুটা ভেবে লেখে নিশি, আমার এই তুচ্ছ জীবনটাকে আপনি এত সুন্দর করে গুছিয়ে দিয়েছেন যে এখন আর ছেড়ে যেতে মন করে না। একটা সময় আমার এই নোংরা জীবনের উপর ঘেন্না হতো। সব ছেড়ে পরপারে যাওয়ার ইচ্ছে ছিল শত গুণ। কিন্তু এখন দেখুন, যখন সত্যিই যাওয়ার সময় ঘনিয়ে আসছে, আমি ততই আপনাদের আঁকড়ে ধরতে চাইছি। জানেন ডাক্তারবাবু, মাঝে মধ্যে খুব করে চিৎকার করে বলতে ইচ্ছে করে যে, ভগবান, আমি এখন আর যেতে চাই না। আমার সাজানো সংসারের ভার কাউকে দিতে চাই না। আমি পরপারে গিয়েও যে শান্তি পাবো না। দয়া করে এই জীবন নিয়ে টানাটানিতে এখানেই থামিয়ে দিন না। উফ, চাইলেও তো বলা যায় না। আমি আপনাকে আর লিখতে পারি না। কারো পায়ে শব্দ ভেসে আসছে। নিজের ডায়েরিটা বন্ধ করে পটু হাতে চোখের জল মুছে দরজার পানে তাকায়। রুহি তার ছোট ছোট পায়ে এগিয়ে এসেছে নিশির কাছে। নিশি মৃদু হাসে। ঘড়ির দিকে তাকায়, বিকেল 5টা বাজে। এত সময় রুহির গানের টিচার ছিল। মেয়েটা স্কুল থেকে এসে একটু রেস্ট করেই গান শিখছিল। টিচার যেতেই মেয়েটা ছুটে এসেছে। রুহি হাত বাড়িয়ে নিশিকে বলে, মাম্মা আদর। নিশির চোখ ভরে ওঠে, তবু মৃদু হেসে হাত বাড়িয়ে দেয়। রুহি ধীরে এসে নিশির গলা জড়িয়ে ধরতেই নিশি নীরবে কেঁদে ওঠে। রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে মাথায় গভীর চুমু এঁকে দেয়। নিশির ভালোবাসা পেয়ে রুহি যেন আরো উৎফুল্ল হয়ে বলে, আমার মাম্মা বেস্ট, আমার সিনেরা বেস্ট, লাভ ইউ সিনেরা মাম্মা। নিশি আর নিজেকে আটকে রাখতে পারে না। বুকটা খা খা করে ওঠে। গলাটার কাছে যেন কিছু আটকে আছে। নিঃশ্বাস নিতে গিয়ে হাঁপিয়ে যায়, তবুও জীর্ণ গলায় বলে, মাম্মা লাভ রুহি। আমার জীবনের প্রথম প্রাপ্তি আমার রুহি সোনা। আমি যেখানেই থাকি সব সময় তোমায় আশীর্বাদ করব। আমার রুহি সোনা যেন খুব খুব বড় হয়।
রুহি বোঝে না মায়ের কথা, কিন্তু ছেড়েও দেয় না। জড়িয়ে ধরে বলে, আমি আর আমার ভাই মিলে তোমায় খুব ভালোবাসবো মাম্মা। নিশির শান্তি লাগে এমন কথায়। আহা, ছোট রুহির মুখে এমন কথা যেন মন কেড়ে নেয়। ঘড়ির কাঁটা, ছোট কাঁটাটা ৮টার ঘরে আর বড় কাঁটা ১২র ঘরে। সময় বলছে ৮টা বেজে বেজে গেছে। নিশির কাছেই রুহি পড়তে বসেছিল। এত সময় ঘড়ি দেখেই তাকিয়ে ওঠে, মাম্মা ৮টা বেজে গেছে, এবার আমার ছুটি। নিশিকে কিছু বলতে না দিয়েই ছোটে রুহি নিচের ঘরে। নিশি ৪ মাসের পেট নিয়ে উঠে দাঁড়ায়, যদিও এখন তেমন পেট অত বোঝা যায় না, তবুও শরীরে কষ্টটা বোধহয় বেশি। রুহির বই খাতা সব ঠিক করে গুছিয়ে অপেক্ষা করে ডাক্তারবাবুর। অবশেষে আসার সময় হয়। ঘরে এসে বউয়ের মুখে স্নিগ্ধ হাসি দেখে রায়ন বলে, কি ম্যাডাম, আমায় মিস করছিলেন নাকি? নিশি হাসে কেবল। রায়ন মৃদু হেসে ঘড়ি, ওয়ালেট, বেল্ট খুলে ওয়াশরুমে যায়। নিশিও টাওয়াল নিয়ে অপেক্ষা করে বাইরে দাঁড়িয়ে। রায়ান ওয়াশরুমে ছিটকিনি খুলতেই নিশি হাত বেরিয়ে টাওয়ালটা দেয়। রায়ান ফ্রেশ হয়ে বাইরে আসে। নিশি তখন বিছানা গোছাতে বিজি। রায়ান ট্রাউজার পরে টাওয়াল গলায় ঝুলিয়ে এদিকে এগিয়ে এসে নিশির দিকে পেছন থেকে নিশিকে জড়িয়ে ধরে বলে, বলেছি না কোনো কাজ করতে না? আমি এসে গেছি তো, এইটুকু নয় আমিই করে নেব। কথাটা শেষ করে নিশি ঘাড়ে নাক ডোবায়। একটা দীর্ঘশ্বাস টেনে নিয়ে বলে, আহা, আমার রিফ্রেশমেন্টে শান্তি লাগছে এবার। নিশি হাসে, কিছুটা লজ্জাও পায়। এটা যদিও অভ্যাস হয়ে গেছে, রায়নের নিত্যদিনের অভ্যেস এটা। নিশিও রায়নের জড়িয়ে ধরা হাতের উপর হাত রাখে। রায়ন পরপর কটা চুমু খেয়ে নিশির ঘাড়ে মাথা এলিয়ে দেয়। নিশি রায়নের চুলে বিলি কেটে বলে, হঠাৎ করে যদি আমি হারিয়ে যাই, আপনি কার কাছে রিফ্রেশমেন্ট খুঁজবেন ডাক্তারবাবু? নিশির এমন কথায় রায়ন চট করে মাথা তোলে। নিশিকে সামনে ঘুরিয়ে নিজের চোখে চোখ রেখে বলে, মানে? নিশি আনমতে কথাটা বলে ফেললেও এখন বলার সাহস করে উঠতে পারে না। রায়ন আবার রিপিট করে, কি বললে? আরেকবার বলো। নিশি রায়নকে ছাড়িয়ে বলে, আমি তো মজা করছিলাম। আপনি তো কফি খাবেন তাই না? আমি দিয়ে যেতে বলি। রায়ন নিশির হাতটা টেনে ধরে বলে, যে কথা আমার চোখে চোখ রেখে বলতে পারবে না, সেরকম কথা দ্বিতীয়বার যেন না শুনি। রায়ন ছেড়ে দাঁড়ায় নিশিকে। নিশি আর কিছু বলে না, ঘর থেকে বেরিয়ে শাশুড়ি মাকে হাঁক দেয়, কাউকে দিয়ে যেতে কফি। রাতের গভীরে তলিয়ে যাচ্ছে আমি। ডাক্তারবাবু শুনছেন? এই উঠুন না। আমি আমি নিঃশ্বাস নিতে পারছি না। চোখের পাতা ঝাপসা হয়ে আসছে। আমি কি মরে যাচ্ছি? হ্যাঁ, তাই তো। আমি নিজেকে সামলাতে পারছি না। প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড হৃদয়ে যেন চেপে রেখে দিয়েছে কেউ। ডাক্তারবাবু, আমার আপনার সহায় সম্বলটাকে আগলে রাখবেন কেমন? আমি যে অবাকা সন্তানকে নিজের আদরে ভরিয়ে দিতে পারলাম না। হায় ঈশ্বর, আমার এমন পরিণতি কেন দিলে? সবাইকে ছেড়ে যাওয়ার এই বেদনা আমি। হঠাৎ এক চিৎকার। রাত বাজে ২টো। নিশি ধড়ফড় করে ওঠে, বুকটা হাঁফড়ের মতন ওঠানামা করছে। নিজেকে আবিষ্কার করে সে কোথায়। চোখ ঘুরিয়ে নজরে আসে ঘরে। রায়ন জলের গ্লাস এগিয়ে দেয় নিশির দিকে। নিশির সেদিকে তোয়াক্কা নেই, জাপটে ধরে তরতর করে কাঁপে। ইস, কি বীভৎস স্বপ্ন! রায়ন নিশির মাথায় হাত বোলাতেই নিশি কেঁদে দেয়। রায়নের বুকে মুখ গুজে ফিসফিস করে বলে, কি জাদু করেছেন আমায়! আমি যে স্বপ্নেতেই আপনাদের ছেড়ে যেতে কেঁপে উঠছি। আমি যে আপনিহীনা অন্ধকার ডাক্তারবাবু। আমি যে আর বলতে পারি না। নিশি। রায়ন আগলে নেয় নিজের সাথে। রায়ন রাত জেগে কোম্পানির কাজ দেখছিল। হঠাৎ নিশিকে এভাবে চিৎকার করতে দেখে এগিয়ে আসে, জলের গ্লাস এগিয়ে দেয়। হুশ, কিছু হবে না। কেউ তোমায় ছেড়ে কোথাও যাবে না। আমি আছি তো। আমি কোথাও যেতে দেব না। চুপ করো, আর কাঁদে না। ওটা একটা ভয়ানক স্বপ্ন ছিল। স্বপ্নের সাথে আমাদের বাস্তবতার কোনো মিল থাকে না। এসব ভেবো না, শুয়ে পড়ো, আমি তোমার পাশেই আছি। কিন্তু নিশির মন মানতে চায় না। দিন যতই গড়াচ্ছে তত ছটফটানি বাড়ছে। নিশি বলে, ডাক্তারবাবু, আপনার কাছে একটা জিনিস চাইবো, আমাকে দেবেন? রায়ন বলে, আমার সব জিনিসই তো তোমার। না, আপনি আমাকে কথা দেবেন। রায়ন ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, কথা? কিসের কথা? এই যে এই যে বুকে আজন্মকাল আমার নামটাই লেখা থাকবে। আপনি আপনি আমায় কথা দেবেন, আর কোনো নারীর সংস্পর্শে আপনি যাবেন না। আপনি রুহি এবং আমাদের আগত সন্তানকে আগলে সারাটা জীবন পার করে দেবেন, তাদের দেখার জন্য। আর কাউকে আনবেন না, কাউকে না। কি হলো বলুন? রাখবেন আমার এই কথা? ধরুন আমি যদি হারিয়ে যাই। নিশি, নিশি, আমার টাইটা কোথায়?
নিশি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট বানাতে বিজি। আবার ওপর থেকে ডাক আসে, রুহির মাম্মা আমার প্যান্টটা কোথায়? লীনা দেবী রান্নাঘরে এসে বলে, এই মেয়ে শুনছো না রায়ন যে ডাকছে? নিশি লাস্ট রুটিটা সেকা শেষ করে গ্যাস অফ করে বলে, এই তো যাচ্ছি মা, সব শেষ। মিনু মিনু আন্টি ডাইনিংয়ে নিয়ে এসো খাবারগুলো। কথার মাঝে আবার ডাক, মাম্মা আমার স্কুল ড্রেস পাচ্ছি না। ওহো, নিশি এক প্রকার বিরক্তি নিয়ে বলে, এদের বাপ মেয়ে জ্বালায় শান্তি নেই। শম্পা দেবী হেসে বলেন, বোঝো না বৌমা, ওরা চোখে হারায় তোমায়। নিশি লজ্জা পায়, শাড়ি সামলে ধীর পায়ে ওপরে উঠে পড়ে। ঘরের সামনে এসে দরজা খুলে ঘরে ঢুকতেই নজরে পড়ে ডাক্তার সাহেব শুধু শার্ট পরে কোমরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে আয়নার সামনে। নিশি আর কোনো দিকে না তাকিয়ে কাবার্ড খুলে দেখে চোখের সামনে প্যান্ট আর টাই সহ কোট রাখা আছে। নিশি বিড়বিড় করে বিরক্তিতে চোখের সামনে রাখলেও চোখে দেখে না। সকাল সকাল গোটা বাড়ির মানুষজনের সামনে সিন ক্রিয়েট করা লাগে, খালি হাঁক ডাক দেওয়া। কথা বলতে বলতে রুহির ছোট কাবার্ড থেকে স্কুল ড্রেস বার করে দিয়ে রুহির সামনে দেয়। রুহি তাই দেখে হাসি হাসি মুখে নিশির কোমর জড়িয়ে ধরে বলে, আমার বেস্ট মাম্মা, বলেই ছোটে ওয়াশরুমে। নিশির মনটা ভালো লাগায় ছেয়ে যায়। নিশি কিছু প্রতিক্রিয়া দেখাবে তার আগেই একটা শক্তপোক্ত হাত এসে নিশির কোমর আঁকড়ে ধরে। ইউ আর মাই বেস্ট ওয়াইফ, কথাটা বলে একটা চুমু এঁকে দেয় নিশির গালে। নিশি চমকে যায়। আজ এতগুলো বছর হতে যায়, বিয়ের প্রায় 5 বছর, তবুও যেন রায়ানের ছোঁয়া এখনও নিশির শরীরে শিহরণ তৈরি করে। রায়ান ফিস ফিস করে বলে, গতকাল রাতে কিন্তু ফাঁকি দিয়েছেন ম্যাডাম, আজ রাতে কিন্তু শুতে আসলে পূরণ করব। নিশি লজ্জা পায়, মুখে বলে, ইস কি ছিমার্কা কথা, সরুন তো, দিন দিন নির্লজ্জ হচ্ছে একটা, মুখে কিছু আটকায়ও না। রায়ান বাঁকা হেসে বলে, আর সকাল সকাল যে আমাকে সিডিউস করা হচ্ছে তার বেলায়? নিশি ভুরু কুঁচকে বলে, কে করছে সিডিউস? রায়ান দুষ্টুমি করে নিশির আঁচল গুজে রাখা কোমরে নিজের ঠান্ডা হাত বুলিয়ে দিতেই নিশি জমে যায়। নিজের শাড়ি 2 হাতে খামচে ধরে। রায়ান ফিসফিস করে বলে, এই যে এভাবে সামনে দিয়ে ঘুরলে তো আর আমার বাইরে বের হতে মন করবে না, খালি মনে হয় আদর করি। নিশির কান ঝাঝা করে ওঠে। আর কিছু বলতে যাবে তার আগেই ছেলে উঠে পড়ে। ঘরে আলো দেখেই ফুঁপিয়ে ওঠে। নিশি রায়নের থেকে সরে যায়। ছেলেকে কোলে নিতেই ছেলেটা চুপ করে। রায়নকে নিশি বলে, এই যে শুনছেন? বলুন ম্যাডাম। একটু ইন্ডাকশনে গরম জলটা বসান না, ছেলেটার খিদে পেয়ে গেছে। রায়ন তাই করে। ছেলের কান্না বন্ধ হলে নিশি বিছানায় শুয়ে দিয়ে দুধটা গুলে নেয়। রায়ন রেডি হয়ে ছেলের কাছে আসে। বাপ ভক্ত ছেলে বাপকে দেখেই ঠোঁট ফোলায়। রায়ন হাসে, একদম মায়ের কার্বন কপি হয়েছে ছেলে। রায়ন কোলে নিতেই ছেলে হাসে। নিশি দুধ ফিটিং বোতলে ঢেলে ঠান্ডা করে তবে খাওয়াতে আসে। রায়নের হাতে দুধের বোতল ধরিয়ে রুহি চুল বেঁধে দিতে দেয়। রুহিকে পুরো রেডি করিয়ে দিয়ে রুহির বই গোছাতে ব্যস্ত হয়। রুহিও পাপার কোলে ভাইয়ের সাথে খেলতে থাকে। ছেলেও তেমন খাওয়া ছেড়ে দিদির সাথে খেলায় মগ্ন। লীনা দেবী খাবার বেরিয়ে মিনুকে বলেন, এই মিনু, যা ওপরে ঘরে খাবার দিয়ে আয়। খাবারের প্লেট দেখে নিশি বলে, আন্টি কি দরকার ছিল আসার, ওরা তো নিচে যাচ্ছিল। বড় ম্যাডাম কইলেন খাবার খান ওপরে নিয়ে আইতে। আচ্ছা রাখো তুমি। রুহির বই গোছানো শেষ হলে রায়নের কোল থেকে রিশুকে নিয়ে বলে যান, আপনি আর রুহি খেয়ে নিন, আমি রিশুকে খাওয়াই। রায়ান সোফায় বসে সামনে টেবিলে খাবার প্লেটগুলো নিয়ে নেয়। রুহির মুখে খাবার দিয়ে নিশিকে ডাকে, এই যে রুহি, রিশুর মাম্মা এইদিকে আসুন। নিশি ছেলেকে কোলে নিয়ে সোফায় এসে বসতেই রায়ন খাবার তুলে দেয় মুখে। নিশি কিছু বলে না। এটা রোজকার রুটিন। সকালে এভাবে ব্রেকফাস্ট হয়, একমাত্র ছুটির দিন সবার সাথে বসে খাওয়া হয়। নিচ থেকে হাঁক আসে, এই রুহি স্কুল বাস এসে গেছে, নিচে দাঁড়িয়ে আছে। রুহি খাওয়া শেষ করে মুখ ধুয়ে মা বাবা ভাইকে আদর করে বেরিয়ে পড়ে। নিশি বলতে থাকে, সাবধানে যাবে, কোনো মারামারি করবে না, জল খাবে বেশি বেশি। ওহো মাম্মা, তুমি চিন্তা করো না, তোমার আর ভাইয়ের খেয়াল রাখো, আমি আসছি। রুহি চলে যায়। নিশি চেয়ে থাকে কিছু সময়, চোখটা ঝাপসা হয়ে যায়। রায়ান মুখের সামনে খাবার ধরতেই নিশি বলে, পেট ভরে গেছে। রায়ান মৃদু ধমকে বলে, মজা পেয়েছো? 2 গাল রুটি খেয়ে হয়ে গেল? হুম, আর ভালো লাগছে না। রায়ান তবুও জোর করে খাইয়ে দম নেয়। হাত ধুয়ে এসে বলে, কি হলো, মন খারাপ? দেখুন না ডাক্তার সাহেব, মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল না। যে রুহিকে আমি সবসময় সাবধান করি, সেই রুহি আমায় বলে যাচ্ছে ভাইয়ের খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে। কত ভালো লাগে না শুনতে। এই মেয়েটাকে ছাড়া আমার জীবন যেন অন্ধকার। রায়ান হাসে। ছেলেকে কোলে নিতে নিতে বলে, 2 বাচ্চার মা কি এমন করে কান্না মানায়? নিশি মুখ গুজে দেয় রায়নের বুকে। আহা কত শান্তি এই বুকে।
রায়ান নিশির মাথায় চুমু খায়, মনে মনে ভগবানকে ধন্যবাদ বলে। আজ নিশিকে তারা ফিরিয়ে দিয়েছেন। তার সংসারে আরও একটু শোক পাখি এসেছে। দিনগুলো সুন্দর চলছে। আর কি চাই? ভগবান না চাইতেই সব দিয়েছেন। সেদিনের কালো রাত মনে পড়লেই ভয় হয়। রায়ান মনে করতে চায় না সেই সব দিনগুলো। দেখতে দেখতে সময়টা পার হয়ে গেছে, আধার কাটিয়ে নতুন দিনের সূচনা হয়েছে। কিন্তু নিশির ডায়েরি লেখাটা অভ্যাসে পরিণত হয়েছে। বিছানায় ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে আছে। রাত বাজে 12টা। নিশির চোখের পাতায় ঘুম নেই, তাই আজ আবার সেই ডায়েরি নিয়ে বসেছে। প্রথমেই লেখে, প্রিয় ডাক্তারবাবু, আপনাকে দিন দিন আরও বেশি ভালোবেসে ফেলছি। মুখে না বললেও এই ডায়েরিতে প্রকাশ পায় আমার ভালোবাসার মধু মেশানো প্রলাপ। আর কোনো ভয় নেই। মৃত্যু ছাড়া আর কেউ আলাদা করতে পারবে না আমাদের। এখন মৃত্যু হয়তো অনেক দূরে আছে আমার, তাই আর কোনো ভয় নেই। কথাটা লিখে মৃদু হাসে, তারপর লেখে, সেদিন আপনাদের হারিয়ে ফেলার ভয়ে আমি অর্ধেক শেষ হয়ে গিয়েছিলাম। রিশুকে জন্ম দিতে গিয়ে আমি ছিলাম মৃত্যুশয্যায়। আপনার ভালোবাসা, রুহির ভালোবাসা এত এত যত্ন না করলে হয়তো ফিরে আসার লড়াইটাও ছিল কঠিন। লিখতে লিখতে নিশি ভাবে সেদিনের কথাগুলো। হঠাৎ কালবৈশাখীর রাতে নিশির পেন ওঠে। ধীরে ধীরে নয়, প্রচণ্ড জোরে। ব্যথার দাপট সইতে না পেরে মূর্ছা যায় নিশি। মধ্যরাতে সেই সময় গাড়ি ড্রাইভ করাও কঠিন। নিশির অবস্থা বেগতিক দেখে সেই ঝড় বৃষ্টির রাতেই রায়ান নিশিকে নিয়ে বেরিয়ে পড়ে। হসপিটাল যাওয়ার রাস্তায় মাঝে বড় গাছ ভেঙে পড়ায় রাস্তার বড় ব্লক। সেখান থেকে কোনোভাবে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়। বহু চেষ্টা করে গাছের ডাল সরাতে না পেরে হসপিটালে এমার্জেন্সিতে ফোন করে সেখান থেকে অ্যাম্বুলেন্স আসে। সেই ঝড় বৃষ্টির মধ্যে নিশিকে গাড়ি থেকে কোলে করে নিয়ে গাছের ডাল টপকে অ্যাম্বুলেন্সে শিফট করে রায়ান। এমনিতে প্রথম থেকে কমপ্লিকেশন ছিল নিশির। তারই মধ্যে লাস্ট মাসে ধরা পড়ে জন্ডিস। সেই কারণে ব্লাড আগে থেকে জোগাড় করে রাখতে বলা হয়। এত দেরি হওয়ায় ব্লিডিং হতে শুরু করে নিশির। হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যায়। কোনো রকম এমার্জেন্সিতে ঢোকানো হয়। ওটি করার পর বাচ্চা সুস্থ থাকলেও বাচ্চার মা থাকে অজ্ঞান প্রায় 2 দিন 2 রাত। অজ্ঞান থাকার পর তৃতীয় দিনের দিন চোখ খুলে নিশি প্রচণ্ড রক্ত দেওয়ার পর শরীরে কোনো জোর না থাকায় একদম নিস্তেজ হয়ে যায় নিশি। হসপিটালে 1টা মাস থাকতে হয়েছে নিশিকে। আর এই 1টা মাস টানা নিশির সাথে সঙ্গ দিয়ে থেকেছে রায়ান। নিজের ভালোবাসায়, নিজের যত্নতে বউকে সুস্থ করে 1টা মাস পর বাড়ি নিয়ে গেছে। নিশি ভেবেছিল ওটিতে নিশির হয়তো আজই শেষ দিন। কিন্তু না, একটা মিরাক্কেল ভগবান করেছে। নিশিকে ধীরে ধীরে সুস্থ করে তুলেছে। অনেকটাই সুস্থ। কিন্তু তবুও শরীরে কিছু কিছু দুর্বলতা রয়ে যায়। এই যেমন নর্মাল হওয়ার জায়গায় সিজার করতে হয়েছে নিশিকে। এত এত সমস্যার সম্মুখীন হয়ে রিশু আসে তাদের মাঝে। ধীরে ধীরে সবটা ঠিক হয়ে যায়। এখন আর নিশির কোনো আক্ষেপ নেই। তবে হ্যাঁ, এইসব ভেবে খুব আপসেট হয়ে পড়ে। এই যেমন আজ রায়ান গত 2 দিন নেই, অফিসের কাজে বাইরে গেছে। হসপিটাল অফিস সব নিয়ে আজকাল একটু বেশি বিজি থাকে। ভাবনার মাঝে রিশু কেঁদে ওঠে। নিশি ডায়েরি বন্ধ করে সুন্দর করে গুছিয়ে রেখে ছেলের কাছে ছুটে আসে। রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে গালে চুমু দিয়ে ছেলেকে কোলে নেয়। ডাইপার চেঞ্জ করিয়ে ব্রেস্ট ফিডিং করাতে করাতে নিজেই ঘুমের দেশে পাড়ি জমায়। বেশি কিছু সময় অতিবাহিত হওয়ার পর উপলব্ধি করে হাওয়ায় ভাসছে। হঠাৎ চোখ খুলেই ভয় চেঁচিয়ে উঠবে। এমন সময় কেউ একজন ফিসফিস করে বলে, হুস, আমি 2 বাচ্চার বাবা। চিল্লিয়ে আমার রাত নষ্ট করো কেন? নিশি প্রথমে ভয় পেলেও তারপরে ডাক্তারবাবুকে দেখে চুপ করে যায়। রায়ান ঘরের সাথেই আরও একটা ঘর থাকায় সেই ঘরে নিয়ে আসে। নিশি রায়ানের গলা জড়িয়ে ধরে বলে, এই আপনি এখানে কেন? আপনার না আসতে এখনো 2 দিন দেরি ছিল। রায়ান নিশিকে বিছানায় নামিয়ে দিয়ে ঘরের দরজাটা লক করে বলে, মন মানছিল না, কাজ শেষ তাই চলে এলাম। নিশি ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টো। এত রাতে এলেন? কিছু খাবেন না? বাড়ির কেউ জানে? রায়ান নিজের শার্টের বোতাম খুলতে খুলতে বলে, কেউ জানে না, তবে খিদে পেয়েছে, এখনই কিছু মিষ্টি দরকার। নিশি চটপট উঠে দাঁড়ায়, রায়ানকে বলে, দাঁড়ান, ফ্রিজে মিষ্টি আছে, আমি আনছি এক্ষুনি। রায়ান নিজের শার্ট পুরোপুরি খুলে ছুঁড়ে ফেলে। কোনো দিকে না তাকিয়ে নিশির দিকে এগিয়ে যায়। নিশি কিছু বুঝে ওঠার আগেই ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। প্রায় 10 মিনিট পর ছেড়ে বলে, এই মুহূর্তে আমার বউকে চাই। নিশি হাসে। আর কি করার, নির্লজ্জ ডাক্তারকে সঁপে দেয় নিজেকে। আরও একটা রাত রচিত হয় ভালোবাসাময়। ওইদিকে 6 বছরের রুহি আর 5 মাসের রিশু
ঘুমের অতল সাগরে। আর এদিকে নিশি রায়ান মত্ত নিজেদের ভালোবাসায়। দ্বিতীয় বিয়ে গল্পটি আজকে এখানেই শেষ করলাম। এটাই ছিল সমাপ্তি পর্ব। ভিডিওগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।